নমস্কার, ট্র্যাকিং বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটা মিলেনি, ঠিক বিকেল 4:57 ইঙ্গিত নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা। আজ যেদিকে আলোকপাত করব তার প্রথম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, রাজনীতিতে সবটাই সম্ভাবনার ফসল। আমি কেন এটা দিয়ে শুরু করলাম, তার কারণ কখন কোথায় কিভাবে কোন পার্টিতে কে জয়েন করবে, কে যোগদান করবেন, এটা কেউ আগে থেকে বলতে পারে না। কিন্তু অন্তত সম্ভাব্য বা সম্ভাবনার কথা রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়াতেই পারে। আমরা কি বিষয় নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি ফুরফুরা শরীফ নিয়ে। আপনারা জানেন বাম জামানার একেবারে শেষে এবং তৃণমূলের সেকেন্ড ইনিংস খেলার যখন শুরু হচ্ছে তখন ঠিক সেই মোমেন্ট অবধি তোহা সিদ্দিকির নাম প্রত্যেকের মনে রয়েছে। একেবারে পীরজাদা, ফুরফুরা শরীফের পীরজাদা, যাকে সবাই মনে করেন, কিন্তু প্রসঙ্গক্রমে তিনি কোনোভাবেই কোনো দলের সঙ্গে পুরোপুরি যুক্ত ছিলেন না। আমি কার কথা বলছি? তোহা সিদ্দিকির কথা বলছি। ভালো করে শুনবেন। তোহা সিদ্দিকি যে ব্যক্তি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। পরবর্তীকালে আমরা আব্বাস সিদ্দিকির নাম দেখেছি, সরাসরি আইএসএফের পক্ষ থেকে নওসাদ সিদ্দিকির নাম দেখেছি। কেন এই দুটো নাম আপনাদের সামনে রাখলাম? আপনাদের মনে থাকবে ঠিক একেবারে বামফ্রন্টের মঞ্চ থেকে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মোহাম্মদ সেলিমরা রয়েছেন এবং ঠিক সে জায়গায় সরাসরি আব্বাস সিদ্দিকি এক মঞ্চে। তারপরে আইএসএফ বামফ্রন্ট একত্রিত লড়াই এবং তারপরে ক্রমশই ভাঙন। কেন বলছি ভাঙন? তার কারণ আইএসএফ আবারও নিজে একা একা লড়াই করবে এমনটাও ভাবধারা সামনে রেখেছে। তারপরে ঘটনাক্রম আপনারা প্রত্যেকে জানেন। ভাঙনের বিধায়ক সরাসরি আইএসএফ নওসাদ সিদ্দিকি একের পর এক ফাইট দিয়েছেন, কখনো বিধানসভায় কখনো বা লোকসভায়। এই তো বিগত লোকসভাতে অর্থাৎ 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যথেষ্ট ভালো ফাইট দিয়েছিলেন আইএসএফ। নওসাদ সিদ্দিকির দল সরাসরি নওসাদ সিদ্দিকি মঞ্চে দাঁড়িয়ে নানান রকম স্লোগান শাউটিং করেছেন। এবার এইখানে একটা মূল বিষয় রয়েছে, কি বলুন তো? রাজনৈতিক সমীকরণ। কোন দিকে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? আপনারা প্রত্যেকে জানেন 2026-এ বিধানসভা নির্বাচন অতীব আসন্ন। আর ঠিক সেই বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকের সিট বেল্ট অত্যন্ত শক্ত করে বাঁধতে শুরু করেছে। কেন বলছি? তার কারণ আপনারা জানেন বিজেপি ইতিমধ্যেই মূল বিরোধী শিবির হিসেবে কাজ করছে বাংলার বুকে। কার এগেনস্টে কাজ করছে? তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। মূলত বিজেপির পক্ষ থেকে নানান সময় তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে নানান কিছু সামনে আনা হয়, কিন্তু প্রসঙ্গক্রমে আইএসএফও এবার পিছিয়ে থাকে না। আইএসএফও একই রকম ধারাবাহিকতা মেনটেন করছে। তারা কি বলছেন? তৃণমূল কংগ্রেস জুমলা করছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, আর্যকর প্রসঙ্গ, তৃণমূল কংগ্রেসের লোক ভাঙিয়ে নিয়ে আসা, নানান রকম কথা আইএসএফ বিধায়ক বলে থাকেন। কিন্তু এবার ঘটনা এবং সমীকরণ, রাজনৈতিক সমীকরণ অন্য এক প্রেক্ষাপটে বাঁধতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কি বিষয়ে কথা বলছি? আমরা কথা বলছি ফুরফুরা শরীফে একেবারে ইফতার পার্টিতে যাকে দেখা গিয়েছিল কাসিম সিদ্দিকি, সেই কাসিম সিদ্দিকিকে নিয়ে। কাসিম সিদ্দিকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন। আর সেই কাসিম সিদ্দিকি, অর্থাৎ গত মার্চের কথা বলছি আপনাদের, এটা কোন মাস? জুন মাস। মাঝে ঠিক 2 থেকে 3টে মাস গিয়েছে। এই কাসিম সিদ্দিকি সরাসরি রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। প্রসঙ্গ এবং বিতর্ক ঠিক এই জায়গা থেকেই শুরু। আপনারা প্রত্যেকে জানেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি, তার বিপরীতে যদি কাসিম সিদ্দিকিকে ব্যবহার করা যায় তাহলে এটা তৃণমূল কংগ্রেসের জন্য অনেক বড় বাড়তি ডিভিডেন্ড। আর ঠিক সে কারণের জন্যই কাসিম সিদ্দিকিকে তুরুপে তাস হিসাবে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেস। কিসারকে একবার বলবো প্রথম থেকে এই টেক্সটটা চালানোর জন্য, তার কারণ প্রত্যেকটি পয়েন্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখাবো ফুরফুরায় কি এবার ভাঙন ধরাচ্ছে রাজনীতি? কেন এই লাইনটা রাখা হয়েছে আপনাদের সামনে ব্যাখ্যা করব। তারপরের টেক্সট, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে পীরজাদা কাসিম সিদ্দিকি। তৃণমূলের মাথা ব্যথা আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। 2024-এ ভাঙড়ে নওসাদকে হারাতেই কি কাসিমকে টিকিট দেবে তৃণমূল? আমি যেমনটা ব্যবহার করলাম, তুরুপে তাস হিসাবে ব্যবহার করছে তৃণমূল। অর্থাৎ এক কথায় আপনারা বুঝতেই পারছেন এই প্রত্যেকটি লাইন। একদম প্রথম যে লাইনটি আমি রেখেছি, ফুরফুরায় কি এবার ভাঙন রাজনীতি? আপনাদের মনে থাকবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ঠিক এই একই রকমভাবে মতুয়াগড়, বনগাঁর কথা আপনাদের মনে থাকবে, বনগাঁর ক্ষেত্রে মতুয়াগড়ও একই রকমভাবে ভাঙন ধরানো হয়েছিল। একদিকে শান্তনু ঠাকুর, অন্যদিকে তারই পরিবারের সদস্য। অর্থাৎ এক কথায় তৃণমূল কংগ্রেস তাদের গড়ে সরাসরি পরিবারের ভাঙন ধরানোর চেষ্টা করে, এমনটাও কথা প্রসঙ্গে উঠে এসেছে নওসাদ সিদ্দিকির মুখে। এবার প্রশ্ন হচ্ছে, কেন আমি মতুয়াগড়ের সঙ্গে ফুরফুরা শরীফের তুলনা করছি? দেখুন, এই কাসিম সিদ্দিকি আর এইদিকে নওসাদ সিদ্দিকি, তারা একই পরিবারের 2 সদস্য। কিন্তু প্রসঙ্গ এবং রাজনীতির সমীকরণ এখান থেকেই শুরু হয় যে নওসাদ সিদ্দিকি যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, অর্থাৎ মুসলমান ভোটকে যখন কাটার চেষ্টা করছে, তখন ঠিক সে জায়গায় কাসিম সিদ্দিকিকে একেবারে নওসাদ সিদ্দিকির সম্মুখ সমরে দাঁড় করিয়ে দিয়ে সেই ভোট পার্সেন্টেজকে আবারও বহাল তবিয়তে আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কি বলছি?
আমরা বলছি তৃণমূল কংগ্রেসের রণনীতি নিয়ে। আপনারা প্রত্যেকে জানেন 42% ভোট যা প্রতিবার এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে তৃণমূল কংগ্রেসের জন্য, সেই 42% ভোটে ক্রমশই থাবা বসাচ্ছে কখনো AIMIM ইনডিরেক্টলি তাদের ঘোষণার মারফতে, কিংবা কখনো CPIM ISF এর জোট, কখনো বা সুদূরবর্তী কংগ্রেস, কখনো বা সরাসরি CPIM একা। আর ঠিক সে জায়গায় দোসর হয়ে দাঁড়িয়েছে ISF। দেখুন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কি কি রয়েছে? উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জায়গা। 3 জেলায় বিধানসভার আসন রয়েছে 44টি। রাজনীতি সমীকরণটা বোঝার চেষ্টা করুন। 10টি জেলায় 150টি আসনে মুসলিম ভোটাররা নির্ণায়কের ভূমিকায় রয়েছে। দেখুন, অর্থাৎ এক কথায় নিবেদিতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো অর্থাৎ সরাসরি মুসলিম পার্সেন্টেজকে, মুসলিম ভোটের পার্সেন্টেজকে ব্যবহার করার যে চেষ্টা, সেই জায়গাতেই থাবা বসাচ্ছিল এতদিন ধরে ISF। আরও একটা বিষয় তুলে ধরো তুমি, একদিকে তৃণমূলের মুসলিম ভোট, অন্যদিকে বিজেপির হিন্দু ভোট। একেবারে অঞ্জন, তুমি যেমনটা বলছো, তৃণমূলের মুসলিম ভোট এবং বিজেপিতে হিন্দু ভোট। আমরা দেখতে পাচ্ছি 2014 সালে মুসলিম ভোট 40% ভোট পেয়েছে এবং 2014 সালে হিন্দু ভোট পেয়েছে 21%। তৃণমূল এবং বিজেপি একেবারে মুসলিম ভোটের শতাংশ এবং হিন্দু ভোটের শতাংশ কিন্তু আমরা দেখাচ্ছি 2014 সালে দেখালাম। এবার আমরা দেখাবো 2019 সালে সেটা দাঁড়িয়েছে, অর্থাৎ তৃণমূলে মুসলিম ভোট দাঁড়িয়েছে 70% এবং বিজেপিতে হিন্দু ভোট দাঁড়িয়েছে 57%। একেবারে তাই এই সমস্ত বিষয় নিয়ে একেবারে ISF এর ব্যক্তির সঙ্গে, ISF নেতার সঙ্গে, ISF মুখপাত্রের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বাপি সোরেন। বাপিবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় ইঙ্গিতের এই অনুষ্ঠানে। আমি রয়েছি অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা। দেখুন বাপিবাবু, একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ISF যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল তৃণমূল কংগ্রেসের একেবারে বিরুদ্ধে। শাসককে সরাসরি একবারে কোণঠাসা করার যে প্রয়াস বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কোনো এক জায়গায় বুমেরাং হয়ে কি আপনাদের ওপরই ফেলছে তুরুপের তাস হিসাবে কাসিম সিদ্দিকীকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস? বাপিবাবু, আজকের এই প্রোগ্রামে ট্রাইব টিভি তৎস সঞ্চালক মহাশয় এবং মহাশয়কে ধন্যবাদ জানাই। প্রথমত বলে দিই, আমাদের এই ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানে রাজনীতিতে অংশগ্রহণ করার। তো সেখানে প্রত্যেকটা মানুষের অধিকার আছে রাজনীতিতে অংশগ্রহণ করার। তো আমরা কিছুদিন আগে আমরা কাসেম সিদ্দিকী সাহেবকে দেখছিলাম, তিনি বারবার বলছিলেন যে আমাকে যদি নওশাদ সিদ্দিকী যদি আমাকে প্রার্থী করে, আমার ভাই, আমি প্রার্থী হতে রাজি আছি। তো সেই মুহূর্তে টিএমসি কি ভাবনা চিন্তা করেছে, যেখানে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী সাহেবকে অনেক ভাবে চেষ্টা করেছিল। তাকে প্রথমে ক্যাবিনেট দুটো মন্ত্রিত্ব দিয়ে, তারপরে ভয় দেখিয়ে, তারপর ভাঙড়ের 5-6 থেকে 7 হাজার কর্মীকে জেল খাটিয়েও তাকে যেহেতু দলে টানতে পারেনি। এদিকে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য কাসেম সিদ্দিকী সাহেবকে, যেটা জেনারেল সেক্রেটারি আমরা কথা বলছি, যেখানে আমরা জানি টিএমসির একটাই পোস্ট, সব বাকিগুলো ল্যাম্প পোস্ট। কতগুলো জেনারেল সেক্রেটারি আছে হয়তো কোনো হিসাবও ওদের দলেরই হয়তো কেউ বলতে পারবে না। তো সেই জায়গাটা নিয়ে হয়তো বিরাট কিছু যে সুবিধা হচ্ছে তেমন কিছু না। কিন্তু আপনি বলছেন সুবিধা হচ্ছে না, কিন্তু এই কাসেম সিদ্দিকী তো সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এমনটাও নয়। আমার প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটাতেই যে নওশাদ সিদ্দিকীর একেবারে বিপরীতে কাসেম সিদ্দিকীকে দাঁড় করানো মতুয়াগড়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। মতুয়াগড়ের ক্ষেত্রে শান্তনু ঠাকুরের বিপরীতেও তারই পরিবারের সদস্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আমি শুধু এটা বলতে চাইছি এই জন্য, তার কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে যদি ভোট পার্সেন্টেজটাকে কাটা যায়, যেটা 42% ভোট যা বাড়তি ডিভিডেন্ড অ্যাপ্লাই করে তৃণমূল কংগ্রেসের জন্য, সে জায়গায় আপনাদের অসুবিধা হবে না? না, দেখুন, রাজনীতিতে সবসময় ধর্মীয়করণ আগে কিছু বছর আগে আপনারা যেটা তথ্য দেখাচ্ছিলেন 2014 থেকে 19-এ কিছু কিছু সময় যেমন ধর্মীয় ভাবটা আগে বেশি ছিল, কিন্তু বর্তমানে যদি আমরা দেখি আমাদের দেশে বলুন, আমাদের রাজ্যে বলুন, প্রত্যেকটা পিছিয়ে পড়া কৃষক শ্রমিক মানুষ আছে যারা এখন নিজেদের অধিকার বুঝতে পারছে। সেই জায়গায় যেভাবে ISF একটা সেকুলারিজম ভাবে আমরা দেখেছি, শুধু আমরা বারবার আমি দেখছি বিভিন্ন মিডিয়া বন্ধু বান্ধবরা বা বিভিন্ন ভাবে তাকে একটা মুসলিম পার্টি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে আমি প্রথমে বলে দিই, ISF একটা এমন একটি রাজনৈতিক দল যেখানে প্রথম রাজ্য সভাপতি ছিলেন একজন আদিবাসী, সেখানে শিমুল সোরেন। 2021-এ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম এবং যেহেতু এক জায়গায় আমরা জিতেছি বলে হয়তো মুসলিম ভাবটা দেখা যাচ্ছে। তো আমরা চাইছি কাসেম বাবু কতটা সেখানে প্রভাব পড়বে না আমরা জানি না। এই মুহূর্তে আমাদের
আইএসএফ আমরা শুধু ভাঙড়ের রাজনৈতিক দল নয়, আজকে আমাদের কলকাতা থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, তৎস আমরা আলিপুর, জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছে গেছি। আমরা এক জায়গার কিছু ভাবছি না, আমরা সমগ্র পশ্চিমবঙ্গ নিয়েই ভাবছি। তো আমাদের যেটা বিশ্বাস আছে, আমরা মানুষের নিয়ে কাজ করছি, এবং মানুষ এখন ওই কে টপি পড়ে আছে বা কে ধর্মীয় ভাবে আছে সে হবে নয়, কে কাজ করছে। একটা বিষয় তো আপনাকে মানতেই হবে, তা হলো এখানে মুসলমান সম্প্রদায়ের ভোট অত্যন্ত ম্যাটার করে তৃণমূল কংগ্রেসের জন্য শুধুমাত্র নয়, রাজ্যের বুকে যে কোনো শিবিরের ক্ষেত্রে। আমি যদি সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করি যে বিজেপির জন্য আপনারা বাড়তি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছেন কেন, বলছি তার কারণ এই মুসলমান ভোট পার্সেন্টেজ যদি চারিদিকে এরকমভাবে ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে, তাহলে তো বিজেপি এই হিন্দু হিন্দু নাড়া দিয়ে আরো বেশি করে বাড়তি ডিভিডেন্ড পাবে। না দেখুন, ভারতীয় গণতন্ত্রে আমাদের বহুদলীয় ব্যবস্থা, কে কাকে সুবিধা দিচ্ছে সেটা আমরা কোনোদিন বলি না। আমরা বারবার বলে এসেছি, আমাদের কাজ হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেব তৎস আমরাও যেটা বলি, আমাদের রাজ্যে টিএমসি এবং বিজেপির আমরা বিরোধী, এদের ছাড়া যে একটা গঠবন্ধন আমরা তৈরি করতে চেয়েছি, তাতে কে বেনিফিট হচ্ছে কে হচ্ছে না সেটা নয়, আমাদের গণতান্ত্রিক মতে আমাদের পার্টিসিপেশন কত বাড়ছে, মানুষের পাশে কতটা আমরা পৌঁছতে পারছি। যেটা আমরা বিহারে দেখেছি, বিভিন্ন অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে যাদের 5-7টা করে এমএলএ আছে। তো আমরা কে কতটা সুবিধা হচ্ছে সেটা প্রেক্ষিতে আমরা যাচ্ছি না, আমাদের প্রভাব মানুষের কাছে আমরা কতটা পৌঁছতে পারছি এবং মানুষের জন্য কতটা কাজ করতে পারছি, সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আপনারা কি ভাবছেন? না, অবশ্যই গণতান্ত্রিক দেশে আমাদের শুধু নির্বাচন না, আমাদের কাজ মূলত সারা বছর প্রত্যেকদিন 24 আওয়ার্সই চলতে থাকে। যেহেতু একটি রাজনৈতিক দল, ভোটটাকে আমাকে গুরুত্ব দিতেই হবে। আমরা যেহেতু একটি নির্দিষ্ট একটা রাজনৈতিক দল, আমরা 294টাই সামনে রেখে এগোচ্ছি। তো আমরাও এবং আমাদের চেয়ারম্যান সাহেবও বারবার এটাই সবার সামনে তুলে ধরছেন, যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটু পরিস্থিতি একটু ভিন্ন আছে। আমরা আশা রাখছি যদি কোনোদিনও জোট হয়, বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে যে মহাগঠবন্ধন, আমার ঠিক এই কথাটাতে একটু অসঙ্গতি মনে হলো। ভিন্ন রয়েছে বলতে কি মিন করলেন আপনি? রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন রয়েছে বলতে? না, আপনারা দেখুন, এখানে সবসময় আমাদের এখানে ধর্মীয় মেরুকরণের আমাদের ভাবটা দেখানো হচ্ছে। সেই জিনিসটাতে আমরা সেকুলারিজম, যদি আপনারা এই যেমন কিছুক্ষণ আগে আপনি বলতে চাইলেন যে মুসলিম পার্টি সাধারণত আইএসএফ হলে, কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা আমি বলছি না আমার মূল প্রশ্ন অন্য জায়গাতে ছিল। বলুন না, আমি আপনার কথা বলছি না। আমরা বিভিন্ন ভাবে মিডিয়া বন্ধু বা জনসাধারণের মাঝে এমন ভাবে প্রেজেন্টেশন করা হয় যেটা হয়তো এটা মুসলিমের পার্টি, কিন্তু বলছি না, আমরা একদম হচ্ছে সেকুলারিজম ভাবে পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী, দলিত, কৃষক সমাজের মানুষদের নিয়ে এগোচ্ছে। সেই জন্য আমি প্রথমেই বলে দিলাম, আমাদের একমাত্র রাজনৈতিক দল যেখানে পশ্চিমবঙ্গে, যেখানে রাজ্য সভাপতি আদিবাসী, সেটা হয়তো মেয়ের যে আমরা উপস্থাপন করেছি সেটা কোনো পার্টি দেখাতে পারিনি, একটা কোটা ধরিয়ে দেয় সেই জায়গায় আমরা যেটা বলছি। তো ওই দিক দিয়ে বলতে চাইছি যে আমরা ধর্মীয় মেরুকরণে নয়, আমরা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে বরাবরের কথা বলেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলেন, আমরা ধর্মীয় নিয়ে এখানে রাজনীতি করব না, করিনি এবং করবো না। আমাদের সোজা কাজ গণতন্ত্রের যে বিষয়গুলো আমাদের মূল গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এগোবো। নিবেদিতা, একবারে বাপি বাবু, আমার প্রশ্ন আপনার কাছে আরেকটি বিষয় থাকবে। যেমনটা বলছেন, আপনারা শুধুমাত্র এক জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছেন না, আপনারা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আপনারা পৌঁছতে চাচ্ছেন। সেক্ষেত্রে ভাঙড়ের কথা যদি বলি, এবার নওশাদ সিদ্দিকী, তার বিরুদ্ধে যদি এখন তার প্রতিপক্ষ হিসেবে যদি কাশিম সিদ্দিকী তিনি যদি আসেন, সেক্ষেত্রে ভাঙড়ও কি আপনাদের আওতায় থাকবে বলে আপনারা মনে করছেন বাপি বাবু? না, অবশ্যই থাকবে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন ধরে নিয়েছিল মুসলিম ভোট মানে টিএমসির ভোট, এটা সাধারণত অনেকে একটা ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে 2021 থেকে সেখানে নির্বাচনে জয়ী হওয়ার পরেও একজন ওয়ান ম্যান আর্মির মতন বিভিন্ন বিষয় নিয়ে আমরা লড়াই করছি, কাজ চালাচ্ছি। সেখানে একজন ভাই আসবে, কেউ না কেউ তো প্রার্থী হবে, সেই জায়গায় একজন কে হচ্ছে সেটা আমরা যাচ্ছি না। আমরা বারবার বলেছি, ভাঙড়ের মাটি, নওশাদের মাটি, আমাদের বিশ্বাস আছে সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব তো আবার 26-এ থাকছেনই, তৎস আমাদের অন্যান্য জায়গাতেও আরো ভালো রেজাল্ট হবে সেই আশা করি। বাবু, একটা বিষয় এখানে বলতেই হয়, আপনি আপনার কথা প্রসঙ্গ টেনেই বলতে হচ্ছে সুর মিলিয়ে। আপনি বলছেন ভাঙড়ের মাটি মানেই নওশাদের মাটি বা নওশাদ সিদ্দিকীর মাটি। এই যে গড় যে বিষয়টি বারংবার রাজনীতির ক্ষেত্রে উঠে আসে, আমরা দেখেছি একেবারে মেদিনীপুরের ক্ষেত্রেও বারংবার শুভেন্দু অধিকারীর গড় উঠে আসে। সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করেন, বলেন যে তার সঙ্গে লড়াই করতে, নন্দীগ্রামের কথা তুলে ধরেন। এবার নওশাদ সিদ্দিকীও একই রকম বলতে শুরু করেছেন। আপনারা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে আপনারা কি এটা ভাবছেন যে দাবার
গুটির মতো যদি একবার মন্ত্রীকে ফেলে দেওয়া যায় তাহলে এই রাজাকে অ্যাটাক? না দেখুন, ওইভাবে আমি আরেকটা জিনিস প্রথমে বলে দিতে চাই। আপনারা জানেন 2021-এর পর থেকেই রাজনীতিতে কি হয়, হয়তো আমাদের একজন আইএসএফ অত কিছু হয়তো প্রভাব ফেলতে পারতো না মানে রাজনৈতিক চোখে, কিন্তু সেটারও রাজ্য সরকারের সেটা ভয় ছিল। এই যে মানুষের মধ্যে ভাবনা চিন্তার ভয় হচ্ছে যে আমরাও রাজনীতি করতে পারি, না হলে আপনারা দেখবেন যেভাবে আমাদের কর্মী আমাদের চেয়ারম্যান সহ প্রায় 70 জনকে 43 দিন সেখানে জেলে খাটানো হয়েছিল। আজকে ভাঙড়ের বুকে 2টি ব্লকে 7টি থানা করা হয়েছে একমাত্র আইএসএফ কে আটকানোর জন্য। সেখানে প্রায় 7,000 কর্মীকে সেখানে বিভিন্ন কেসে ফাঁসানো হয়েছে। তারপরেও যেভাবে বুক চিতিয়ে সেখানকার লড়াই করছে জনসাধারণ, তো জনসাধারণ যদি কাউকে চায় সেখানে কারো হিম্মত আছে কাউকে সরানোর, সেই জন্য আমরা অবশ্যই বলবো সেটা আমাদের শক্ত ঘাটেই বটে। বাবু, শওকত মোল্লার কথা বারংবার উঠে আসে কথা প্রসঙ্গে। শওকত মোল্লা ইতিমধ্যে অনেক রকম মন্তব্যও করেছেন কিছুদিন আগে অবধিও কাসেম সিদ্দিকীকে নিয়ে। সেই কাসেম সিদ্দিকী এখন একেবারে রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। দুপক্ষের মধ্যে যুযুদান, দুই পক্ষ স্বাভাবিকভাবে দ্বৈরত্ব লেগেই থাকবে, কিন্তু প্রসঙ্গক্রমে আপনাদের এখানে কি বাড়তি ডিভিডেন্ড হবে? অবশ্যই হবে। দেখুন, রাজনীতিতে কি হয়, আমি কিছুক্ষণ আগে বললাম টিএমসিতে কে কখন কি পদ পায় কেউ বোঝা যায় না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম শওকত মোল্লা সাহেব যেভাবে ব্যক্তি আক্রমণ করতেন সেখানকার পীরজাদাদের, কাসেম সাহেবকেও তিনি করেছিলেন। তো সেখানে তিনি একজন বিধায়ক এত মানুষকে মেরেছেন, অনেককে কেস দিয়েছেন নিজের প্রভাব জাহির করার জন্য। তিনি তখন দেখতে পাচ্ছেন এত কিছুর পরেও তার সেখানে দলে গুরুত্ব পাচ্ছে না। সেই জায়গায় একজন হঠাৎ করে রাজ্য জেনারেল সেক্রেটারি হয়ে যাচ্ছে। সেখানে তো বাইরে হয়তো কোলাকুলি হলেও ভিতরে গোলাগুলি অবশ্যই চলবে, সেটা তো তাদের পক্ষে ক্ষতিকর এবং আমাদের পক্ষে অবশ্যই লাভজনক এটা। একেবারে তাই। অনেক ধন্যবাদ বাপি সঙ্গে থাকার জন্য, ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনারা শুনছিলেন বাপি সোরেন, তিনি আমাদের সঙ্গে জুড়েছিলেন, আইএসএফ মুখপাত্র। তিনি একের পর এক অনেকগুলো বিষয়ের দিকে আলোকপাত করেছেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একটি বিষয় হলো কাসেম সিদ্দিকী, যা একেবারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে সুর মিলিয়ে তিনি বললেন যে কাসেম সিদ্দিকী শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছে বলে রণনীতি বা রাজনীতিতে বিশাল কিছু ফারাক হয়ে যাবে তা কিন্তু নয়। উল্টো দিকে নওশাদ সিদ্দিকীও একই রকমভাবে বলছেন যে কোনো এক জায়গায় তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা করলেও কোনোভাবেই সাধারণ মানুষকে তারা ম্যানিপুলেট করতে পারবেন না। উল্টোয় এই কাসেম সিদ্দিকী যে তৃণমূলে যোগদান করলেন, অন্তত রাজ্য সাধারণ সম্পাদক তাকে যেভাবে ঘোষণা করা হয়েছে সেদিক থেকে সেটাতে আদতেও কোনো লাভ হবে না, আখিরে তৃণমূল কংগ্রেসের লোকসান হবে। কেন বলছেন তিনি? তার কারণ একদিকে শওকত মোল্লা, অন্যদিকে কাসেম সিদ্দিকী। এই সমস্ত বিষয় নিয়ে ফিরে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম ইঙ্গিত। অঞ্জন, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এবার ফুরফুরা শরীফ রাজনীতির একেবারে কিন্তু প্রথমের দিকে রাজনীতির চর্চায় ফুরফুরা শরীফ, এবং যে বিষয়ে চর্চা শুরু হয়েছে কাসেম সিদ্দিকীকে নিয়ে, অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে প্রতিপক্ষ হিসেবে এবার কাসেম সিদ্দিকীর নাম উঠে আসছে। 28 বছর থেকে তিনি ধর্মসভা করেছেন, এবার রাজনীতিতে কাসেম সিদ্দিকী। মানুষের জন্য কাজ করতে রাজনীতির দল অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু কাসেম সিদ্দিকী বলেছেন। এবং সোমবার রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে তাকে কাসেম সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে। কোনো বড় সভা মঞ্চ থেকে তৃণমূল ভবনে যোগ দেননি, বরঞ্চ তার যে যোগদান সেটি কিন্তু একেবারে রহস্য বলা যেতে পারে। হঠাৎ তিনি যোগদান দিলেন। দীর্ঘদিন থেকে তিনি ধর্মের সঙ্গে জড়িত ছিলেন, একাধিক ধর্মসভা করেছেন। এবার রাজনীতিতে কাসেম সিদ্দিকী, এবং সেই কাসেম সিদ্দিকী যে কিনা আইএসএফ এর প্রতিপক্ষ হিসেবে এবার উঠে আসছে। অর্থাৎ ফুরফুরা শরীফের উন্নয়ন পরিষদ যে রয়েছে সেখানে একাধিক কাজ হয়নি, এমনটা দাবি করেছেন কাসেম সিদ্দিকী, এবং সেই কাজগুলো পূরণ করার জন্য এবার রাজনীতিতে নামলেন কাসেম। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা নজর দিব, কাসেম সিদ্দিকীর বিপরীতে এবার নওশাদ সিদ্দিকী, অর্থাৎ একই পরিবারের দুজন। যে ভোটের কথা বলা হচ্ছে, সামনেই নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে যে সংখ্যালঘু যে ভোট, সেই ভোট কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস জানে, এবং সেই ভোটের গুরুত্ব জানে ভারতীয় জনতা পার্টি। এবং এই নির্বাচনকে ঘিরে এবং এই ভোট, সংখ্যালঘুর ভোটকে ঘিরে কতটা প্রভাব ফেলবে 26-এর নির্বাচনে, সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে প্রত্যেকে। ভাঙড় থেকে আইএসএফ এর একমাত্র বিধায়ক রাজ্যসভাতে রয়েছেন নওশাদ সিদ্দিকী, এবং সেই নওশাদ সিদ্দিকীর এবার প্রতিপক্ষ হিসেবে কাসেম সিদ্দিকী, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অঞ্জন, একেবারে তাই। আমি আরও একটা বিষয় এখানে আলোকপাত করবার চেষ্টা করব, তা হলো দেখুন, তৃণমূল কংগ্রেস বিশেষ করে এভাবে যেটা করার চেষ্টা করছেন ফুরফুরা শরীফের ক্ষেত্রে, যাকে রাজ্য সাধারণ সম্পাদক বানানো হলো, সে কাসেম সিদ্দিকীকে ব্যবহার করতে চাইছে, তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে, এমনটা বলছেন খোদ নওশাদ সিদ্দিকী। কিন্তু প্রশ্ন হচ্ছে
কেন ব্যবহার করতে চাইছেন? আমি যেটা একেবারে প্রথম শুরুর দিক থেকে বলতে শুরু করেছি তা হলো সংখ্যালঘু ভোট, মুসলমান ভোটের পার্সেন্টেজকে একটু আবারও নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আপনাদের সবার মনে থাকবে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন কার্যত তোলপাড় হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত, তখন ঠিক সে জায়গায় মুর্শিদাবাদ প্রসঙ্গে নানান সময় মুসলমান তোষণ এরকমের নানান কথা শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মুসলমান তোষণ করেই তাদের নিজস্ব সিট ফিক্স করে রেখেছে। কিন্তু প্রশ্ন যখন এই মুসলমান তোষণ নিয়ে, তখন নানা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বা সরাসরি বিধানসভার ভেতর থেকে নিজেকে ব্রাহ্মণ সার্টিফিকেট দিতে হয়েছে, কখনো বা হিন্দুদেরকে তিনি পছন্দ করেন, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, এমনটা নানান সময় বলে এসছেন। কিন্তু প্রসঙ্গ যখন সেই আবারও ঘুরে ফিরে মুসলমান ভোট এবং সংখ্যালঘু ভোট, তখন ঠিক সে জায়গায় আবারও নতুন করে মলম দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পার্সেন্টেজকে আবারও নিজের হাতে আনবার জন্যই কি ফুরফুরা শরীফকে হাতিয়ার করলেন। কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যদি যে অ্যাসিড টেস্ট করা হয়েছিল, সেই অ্যাসিড টেস্টে ক্রমাগতই তিনি বুঝতে পারছিলেন যে ধীরে ধীরে সংখ্যালঘু ভোট ফ্লাকচুয়েট করতে শুরু করেছেন। কেন বলছি? একদিকে দেখুন AIMIM এর আসাউদ্দিন ওয়াইসি তিনি পর্যন্ত বলেছেন যে এ রাজ্যের বুকে প্রত্যেকটি জায়গাতে তারা লড়বেন, অর্থাৎ ভোটের পার্সেন্টেজে মুসলমান সমীকরণ একটু হলেও আলাদা হবে। অন্যদিকে এই মুসলমান সম্প্রদায়ের ভোটকে কাজে লাগানোর জন্য বামফ্রন্ট এবং ISF একত্রিত হয়েছিল এর আগেও। তাই খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই সমীকরণকে নেহাত ফেলে দিতে পারছে না। আর ঠিক সে কারণের জন্যই ISF এর আলাদা ভোট পার্সেন্টেজ এবং তার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের আলাদা ভোট পার্সেন্টেজ, এই দুইকে একসঙ্গে করে সমন্বয় স্থাপন করার আগেই তৃণমূল কংগ্রেস আগে ভাগে সিট বেল্ট করতে শুরু করেছে। উল্টো দিকে কংগ্রেস, আপনাদের প্রত্যেকের মনে থাকবে হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির সরাসরি একেবারে বহরমপুরের মাটি থেকে নানান সময় বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এই ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে কার্যত একটু হলেও ব্যাকফুটে পড়তে পারে। কিন্তু যদিও বা এই ওয়াকফ সংশোধনী আইন সম্পূর্ণ কেন্দ্রের, কিন্তু কেন ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসছে, কেন রাজ্য সরকারের দিকে আসছে, তার সেই একই এক্সাম্পল মুসলমান তোষণ। আর ঠিক সে কারণের জন্যই কংগ্রেস, CPIM, ISF, AIMIM এই সবার দিকে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট পার্সেন্টেজকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে। কেন আনার চেষ্টা করছে তার আরও একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যতা রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন বিজেপির ক্ষেত্র থেকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বারংবার বিধানসভার বাইরে হিন্দু ভোটের নাড়া দিয়েছেন, বারংবার দিয়েছেন। এবং সেই হিন্দু ভোট যদি একত্রিত হতে শুরু করে তাহলে বিজেপির পার্সেন্টেজের দিক থেকে অনেকটা এগিয়ে চলে যেতে পারে যদি ভোট পার্সেন্টেজ মুসলমানের ফ্লাকচুয়েট করতে শুরু করে। তাই মুসলমান ভোটকে কোনোভাবেই ফ্লাকচুয়েট যেন করতে না হয় এবং সম্পূর্ণ মুসলমান ভোটের ম্যাক্সিমাম পার্সেন্টেজ যদি তৃণমূল কংগ্রেসের দিকে থাকে, তাহলে এই হিন্দু নারা বিজেপিকে বাড়তি ডিভিডেন্ড দিতে দেবে না। উল্টো দিকে বিজেপির জন্য কিন্তু এটা যথেষ্ট বাড়তি ডিভিডেন্ড হতে পারে, তার কারণ মুসলমান ভোটই এখানে সব থেকে বড় এক্স ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে মহিলা ভোট। আর ঠিক সে জায়গায় মহিলা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় হাতিয়ার, বড় তুরুপের তাস। কিন্তু মুসলমান ভোট তা যদি কাটতে শুরু করে তাহলে বিজেপির জন্য আরও বাড়তি খেলার সুযোগ হয়ে যাবে, যে খেলা তৃণমূল কংগ্রেস বারংবার বলে থাকেন খেলা হবে। নিবেদিতা, একেবারে তুমি যেমনটা বললো খেলা হবে, এটা তো তৃণমূল সবসময় বলেই থাকে। তবে এবার যে গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখবো, নওশাদ সিদ্দিকী তিনি কি বললেন? তিনি বললেন কাসিম সিদ্দিকীর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন রাজনীতিতে তাকে স্বাগত জানাচ্ছে, অর্থাৎ কাসিমকে তিনি স্বাগত জানিয়েছেন। তবে যে দল নির্ণয় করেছেন বা যে দলে তিনি গেছেন সেই দল দুর্নীতিগ্রস্ত দল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ভুল দল, অর্থাৎ ডিসিশন ভুল নিয়েছেন, এমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন। শেষে দুর্নীতিগ্রস্ত হিংসাত্মক দলে যোগ দিলেন কাসিম সিদ্দিকী, খুব খারাপ লাগছে, এমনটাই নওশাদ সিদ্দিকী বলেছেন। এবং তিনি আরেকটি মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিপরীতে প্রার্থী হতে বলুন, এমনটাই কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছেন। সেই নওশাদ সিদ্দিকী এবার কাসিম সিদ্দিকী তার পরিপ্রেক্ষিতে কিন্তু একই কথা বলেছেন। কি বলেছেন নওশাদ আমরা দেখাবো। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কাসিম ভাইজান তৃণমূলে যাওয়াটা একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল। তারপর কালকে আমাকে এরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলে
তৃণমূলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? দেখুন, ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও। এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসছে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছেন। প্রকাশ করছেন খুব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, তিনি বলছেন যে কাসেম সিদ্দিকী কখন কি বলেন বিভিন্ন বলেছেন এবং এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তারাই কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছেন যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয়। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। মোটেও ওটা ভাঙন না, পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে সেখানে যেতেই পারে। তবে বাংলাদেশ কথা বলছিলেন, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, জিজ্ঞেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনাদের দলের স্বতন্ত্র জেনারেল। দেখুন, ওটা তো একটা রাজনৈতিক কোশ্চেন, আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন, তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম। তবে এখানে সুযোগ পেলেও আমি সে কথা জিজ্ঞাসা করবো না, কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে। কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায়, যদি হয়, তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই তাহলে জিজ্ঞাসা। একেবারে আপনারা শুনতেই পেলেন নওশাদ সিদ্দিকী খোদ তার মুখ থেকে বলছেন যে শওকত মোল্লা এবং তার সঙ্গে সঙ্গে কাসেম সিদ্দিকী, এই দুইয়ের মধ্যে দ্বৈরথ আরও বেশি তীব্রতর হবে। কেন? তার কারণ এই শওকত মোল্লা এক সময় কাসেম সিদ্দিকীর সম্বন্ধে নানাবিধ আক্রমণ করেছেন, আর ঠিক সেখানেই কাসেম সিদ্দিকী একেবারে তার চূড়ায় বসে যাচ্ছেন, অর্থাৎ শওকত মোল্লার চূড়ায়। কেন বলছি? তার কারণ তিনি এখন রাজ্য সাধারণ সম্পাদক, পদের তো একটা মর্যাদা থাকবেই। খুব স্বাভাবিকভাবে শওকত মোল্লা এখন আর অ্যাটাক করতে না পেরে ঠিক কী করতে পারে, এটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক জল্পনা শুরু, এবং ঠিক সেই জায়গায় ফুরফুরা শরীফ কত বড় এক্সপেক্টর হিসেবে কাজ করে 26শে বিধানসভা নির্বাচনের আগে, নজর আমাদের সেদিকেই।